আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ মনে সুস্থ দেহে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের পাঠ্যসূচির তৃতীয় অধ্যায়, এবং এই অধ্যায়টির নাম হচ্ছে কৃষি উপকরণ। এই জায়গাতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব যে উদ্ভিদের মূলত বিভিন্ন পুষ্টি উপাদান নিয়ে, অর্থাৎ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য বিভিন্ন রকম পুষ্টি উপাদান দরকার। আমরা এর আগেও এই কথাটি বিভিন্ন লাস্ট যে আমাদের দুটি অধ্যায় ছিল আলোচনা করার ক্ষেত্রে আমরা অনেক সময় এনেছি যে আমাদের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য বিভিন্ন রকম পুষ্টি উপাদান দরকার, এবং সেই সম্পর্কে আজকে আমরা একটু বিশদভাবে আমরা আলোচনা করব। সেই পুষ্টি উপাদানগুলো তোমরা জানো, সেটি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, আমিষ বা প্রোটিন, ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিনস ও মিনারেলস। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব। এবং তো তোমরা এটাও জানো শিক্ষার্থী বন্ধুরা যে যে যদি আমরা কোনো একটি উদ্ভিদের বৃদ্ধিকে দ্রুত করতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আরও একটি জিনিস যেটি দরকার, সেটি হচ্ছে যে সার। যে সারের কোনো আমরা বর্তমান যদি উৎপাদন ব্যবস্থা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সারের কোনো বিকল্প কোনো মাধ্যম নেই। তো আমাদেরকে অবশ্যই জমিতে সার দিতে হবে, এবং সেই সার আমরা কীভাবে দিব এবং হচ্ছে যে সার কেন দিব, সে সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়টি পড়লে আমরা জানতে পারবো। তো আমাদের দেখো এই একদম 37 নম্বর পৃষ্ঠাতে যেটি দেওয়া আছে, যে প্রথমে লেখা আছে যে আমাদের পূর্ববর্তী শ্রেণীতে জানতে পেরেছে মাটি হলো উদ্ভিদের অবলম্বন এবং সার হলো তার খাবার। আমরা কি জানি এই সারে কি কি উপাদান থাকে? সার হলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর আধার, অর্থাৎ যে উদ্ভিদের যত রকমের পুষ্টি উপাদান দরকার, যে পুষ্টি উপাদানগুলো দরকার, সে সবগুলো হচ্ছে এই সারের মধ্যে থাকে। এই জন্য বলা হচ্ছে যে সার হলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর আধার। আর প্রাণীর ক্ষেত্রে শর্করা, আমিষ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি হলো পুষ্টি উপাদানের আধার। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে যেটি দরকার সেটা হচ্ছে সার। আর প্রাণীর কথা যদি বলি, যেটি কথা আমি আমার এই চ্যাপ্টার শুরুতেই বললাম, যে প্রাণীর ক্ষেত্রে আমাদের লাগবে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ জাতীয়। অন্যদিকে মাছ এবং পশু পাখির খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে গেলে সম্পূরক খাদ্যের কোনো বিকল্প নেই। আবার জমিতে সার হিসাবে জৈব সারের কার্যকারিতা এবং ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই জমি জৈব সার তৈরি এবং তার ব্যবহার জানা আবশ্যক। এরপর আমরা চলে যাই আমাদের পার্ট একে যেটি আছে, সেটি হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান, পার্ট এক। তো দেখো, উদ্ভিদ তার বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের ক্ষেত্রে এই পুষ্টি উপাদানগুলো সার হিসাবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। তো এখানে যেটি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, যে উদ্ভিদ তার বৃদ্ধি এবং তার যে বিকাশ, তার যে পরিপুষ্ট, তার বাঁচার জন্য যে শক্তি দরকার, যে খাবার দরকার, যে পুষ্টি দরকার, তা হচ্ছে মাটি, বায়ু এবং পানি। অর্থাৎ এই তিনটি জায়গা থেকে, মাটি, বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে, অর্থাৎ এখান থেকে তারা যে উপাদানগুলো নেয়, তার যদি কোনো ঘাটতি থাকে, তাহলে তার অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের ক্ষেত্রে এই পুষ্টি উপাদানগুলো সার হিসাবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। অর্থাৎ এই যে বৃদ্ধি বিকাশের জন্য তার যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান দরকার, এটি উদ্ভিদের ক্ষেত্রে সার হিসাবে জমিতে প্রয়োগ করা হয়। এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়। এই পুষ্টি উপাদানগুলোর অভাবজনিত লক্ষণ অন্য কোনো পুষ্টি উপাদান দ্বারা পূরণ করা যাবে না। অর্থাৎ একটি উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম পুষ্টি উপাদান দরকার। আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব যে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, তো এরকম অনেক ধরনের পুষ্টি উপাদান আমাদের দরকার। এবং এই পুষ্টি উপাদান যদি কোনো একটির ঘাটতি পরিলক্ষিত হয় বা দেখা দেয়, অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটি উদ্ভিদের ক্ষেত্রে পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছে, তাহলে সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধু আমরা
পটাশিয়ামের ঘাটতি যদি দেখা যায় তো সেটা আমরা ক্যালসিয়াম বা জিঙ্ক অথবা বরন অন্য কোনো পুষ্টি উপাদান দিয়ে সেটি আমরা অভাব পোষাতে পারবো না। অর্থাৎ কোনো একটি উদ্ভিদের ক্ষেত্রে যেই পুষ্টি উপাদানটির সমস্যা দেখা দেয় বা অভাব দেখা দেয় সেইটি দিয়েই সেটি জমিতে প্রয়োগ করার মাধ্যমেই আমাদের সেটির অভাব মেটাতে হবে। তো এখন যেটি হচ্ছে যে আমাদের দেখো আমরা চলে যাচ্ছে যে এই পুষ্টি উপাদানকে এখানে এটাই বলা হচ্ছে যে পুষ্টি উপাদানগুলোর অভাবজনিত লক্ষণ অন্য কোনো পুষ্টি উপাদান দ্বারা পূরণ করা যায় না, তাই এই পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে। এখানে উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত লক্ষণ এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো। পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ। উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হচ্ছে 17টি। উদ্ভিদের গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে পুষ্টি উপাদানগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটি একটু লিখে ফেলি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় আসতে পারে যে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো শ্রেণী বিভাগ সহকারে আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি তোমাদের খাতায় লিখে পারো, এটি যেহেতু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই মুখ্য উপাদানগুলো এবং গণ উপাদান তোমাদের প্রত্যেকটিতে এটির অবশ্যই সবসময় জানা থাকা জরুরি।
তো এই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের হচ্ছে পুষ্টি উপাদানগুলোর শ্রেণী বিভাগ। দেখো এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আর একটি হচ্ছে গণ পুষ্টি উপাদান। এর মধ্যে মুখ্য সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে অধিক পরিমাণে লাগে, অর্থাৎ এটির পরিমাণ হচ্ছে একটু বেশি। আর গণ যেটি হচ্ছে সেটি হচ্ছে অল্প মাত্রায়, যদিও এখানে অল্প মাত্রায় কম পরিমাণে লাগে, কিন্তু অবশ্যই এটি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অবশ্যই দরকার। যদি এই যে আমাদের যেই গণ উপাদানগুলো আছে, যদি কোনো একটির ঘাটতি হয়, তাহলে উদ্ভিদ তার বৃদ্ধির যে কোনো একটি পর্যায়ে গিয়ে সেই পুষ্টি উপাদানটির অভাব থাকার কারণে তার বৃদ্ধি এবং বিকাশ এটি কিন্তু বাধাগ্রস্ত হবে। এই জন্য হচ্ছে যে মুখ্যতে যদিও পরিমাণটা বেশি লাগবে আর গণতে, কিন্তু ইন টোটাল যদি আমরা একত্রে যদি বলি, এই 17টি যে উপাদান আছে, এই 17টি উপাদান অবশ্যই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান হিসাবে অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। দেখো এই মুখ্য উপাদান হচ্ছে 9টি আর হচ্ছে গণ উপাদান 8টি। এই মুখ্য উপাদান 9টির মধ্যে দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। এরপর নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড সালফার। আর অন্যদিকে যদি আমরা গণ যে 8টি উপাদান আছে, এর মধ্যে রয়েছে হচ্ছে লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তামা, দস্তা, বোরন, ক্লোরিন অ্যান্ড হচ্ছে কপার। তো এই যে পুষ্টি উপাদানগুলো রয়েছে, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই পুষ্টি উপাদানগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যাতে করে তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে যে উদ্ভিদের পুষ্টি উপাদান শ্রেণী বিভাগ সহকারে আলোচনা করো, তখন তুমি বলবে যে আগে তুমি উল্লেখ করতে পারো যে পুষ্টি উপাদান বলতে কি বোঝায়, যে উপাদানগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যাবশ্যকীয়, যে উপাদানগুলো একটির ঘাটতি হলে অন্য কোনো পুষ্টি উপাদান দিয়ে অন্য কোনো উপাদান দিয়ে যেটির অভাব পূরণ করা যায় না, সেগুলিকে হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। এবং উদ্ভিদের পুষ্টি উপাদানকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আর একটি হচ্ছে গণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান যেটি হচ্ছে আমাদের অধিক পরিমাণে প্রয়োজন হয় উদ্ভিদের বিকাশের জন্য, এবং গণ হচ্ছে অল্প মাত্রায় কিন্তু এটা অবশ্যই লাগবে। এবং মুখ্য উপাদান হচ্ছে 9টি এবং হচ্ছে গণ উপাদান রয়েছে হচ্ছে আমাদের 8টি। এরপর তোমরা এগুলো নাম উল্লেখ করে দিতে পারো। এরপর আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পুষ্টি উপাদানের উৎস কি। তো যদি আমরা এটা পড়ি, দেখো আমাদের পুষ্টি উপাদানের উৎস, উদ্ভিদের দুটি উৎস থেকে 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। অর্থাৎ এই যে আমাদের 9টি এবং 17টি পুষ্টি উপাদান রয়েছে, এটি দুটি উৎস থেকে 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে। একটি হচ্ছে প্রাকৃতিক উৎস, আরটি হচ্ছে কৃত্রিম উৎস। দেখো প্রাকৃতিক উৎসের মধ্যে রয়েছে কোনটি? মাটি, বায়ু ও পানি, এই তিনটি হচ্ছে প্রাকৃতিক উৎস। তো যদি আমরা এই জায়গাটাতে লিখি যে আমাদের কি কি রয়েছে আমাদের প্রাকৃতিক উৎসের মধ্যে, শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা লিখি পুষ্টি উপাদানের উৎস, দুই রকমের উৎস, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটি হচ্ছে কৃত্রিম। তো প্রাকৃতিক উৎসের মধ্যে যেটি রয়েছে, আমরা যদি বলি যেহেতু প্রাকৃতিক, এইটি বলতেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে যে জিনিসটি সেটা হচ্ছে আমরা প্রকৃতিতে যেই উৎসগুলো পেয়ে থাকি, অর্থাৎ আমাদের মাটির মধ্যে যেগুলো আমরা পাবো সেটি হচ্ছে প্রাকৃতিক উৎস। আমরা বায়ুর মধ্যে অথবা পানির মধ্যে যে উপাদানগুলো আমরা পাবো সেটি হচ্ছে এটির প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করবে। আর কৃত্রিম উৎস হচ্ছে কোনটি শিক্ষার্থী বন্ধুরা? যেটি বাইরে থেকে দেওয়া হবে, যেটি হচ্ছে মানুষের তৈরি, সেটি হচ্ছে অবশ্যই সেটি হবে কৃত্রিম। আর যেটি হচ্ছে আমাদের
প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি। অনেক ক্ষেত্রে তোমরা বলতে পারো আমাদের হচ্ছে প্রভু প্রদত্ত আমাদের যে জিনিসগুলো থাকে সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক। তো এর মধ্যে কি কি রয়েছে দেখো, মাটি, বায়ু এবং হচ্ছে পানি। এরপরে দেখো আমাদের লেখা আছে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যতীত বাকি 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে। অর্থাৎ কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন এই তিনটি, এই যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি উপাদান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এটি পেয়ে থাকে হচ্ছে আমাদের ব্যতীত বাকি বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বাকি, যদি আমরা এটা বলি বাকি যে আমাদের উপাদানগুলো রয়ে গেছে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই বাকি 14টি উপাদান উদ্ভিদ পেয়ে থাকে হচ্ছে মাটি থেকে। যদি আমরা এইভাবে উল্লেখ করি যে হচ্ছে অর্থাৎ এই 14টি উপাদান এখানে 1 2 3 4 5 6 এবং 8টি, এই 8টি এবং 6 এই সর্বমোট 14টি উপাদান হচ্ছে গাছ মাটি থেকে পেয়ে থাকে। আর এর মধ্যে কার্বন এবং অক্সিজেন এই দুটো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে, আর উদ্ভিদ হাইড্রোজেন এবং অক্সিজেন পানি থেকে পায়। এছাড়া উদ্ভিদের পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ থাকে। আর কৃত্রিম উৎস হচ্ছে জৈব সার এবং রাসায়নিক সার, অর্থাৎ হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের কৃত্রিম উৎস, অর্থাৎ যেটি বাইরে থেকে দেওয়া হয় সেটির মধ্যে রয়েছে জৈব সার এবং রাসায়নিক সার। জৈব সার বলতে হচ্ছে আমরা প্রাকৃতিক উপাদান থেকে যেই সারটা তৈরি করা হয় বা যে সারটি দেওয়া হয় সেটি হচ্ছে জৈব সার। আর রাসায়নিক সার হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো সেটি হচ্ছে যে আমাদের শিল্প কারখানাতে যে সারটি উৎপাদন করা হয় সেটি হচ্ছে আমাদের রাসায়নিক সার। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি একটু লিখে রাখো। এটি আমি যেটি লিখলাম এটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে যে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন সেটিও আসতে পারে। কোশ্চেনের ধরনটা এরকম হতে পারে, আমি যদি একটু তোমাদের আইডিয়া দিই যে নিচের কোনটি মুখ্য উপাদান নয়। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং তামা। যদি আমরা দিয়ে দিই তাহলে সঠিক উত্তর কোনটা হবে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই এটি হবে তামা। আবার আমরা এরকম দিয়ে দিতে পারি যে নিচের কোনটি গৌণ উপাদান নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিলাম লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম আর হচ্ছে দিয়ে দিলাম নাইট্রোজেন। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে শিক্ষার্থী বন্ধুরা? সেখানে অবশ্যই সঠিক উত্তর হবে নাইট্রোজেন। তো এই জন্য তোমাদের এই যে আমাদের যে মুখ্য 9টি উপাদান আছে এবং গৌণ যে 8টি উপাদান আছে এগুলো অবশ্যই তোমরা আত্মস্থ করে ফেলবে, যাতে করে এখান থেকে যদি যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমাদের উত্তর করতে সুবিধা হবে। তোমরা প্রত্যেকে এটি খাতার মধ্যে লিখে নাও এবং আমি যেভাবে ছক করে করেছি তোমরা এইভাবে ছক করেই করবে, এতে করে তোমাদের এটি মনে রাখতে সুবিধা হবে। তো এখানে আমাদের আছে উদ্ভিদের পুষ্টি উপাদান, আর এখানে আমি আরেকটি তালিকা তৈরি করেছি, সেটা হচ্ছে পুষ্টি উপাদানের উৎস। যে উদ্ভিদের পুষ্টি উপাদান থেকে আমাদের কি কি পুষ্টি উপাদান সে সম্পর্কে জানতে পারবো। আর পুষ্টি উপাদানের উৎস যে এই যে আমাদের যে মুখ্য এবং যে গৌণ উপাদান আছে এই উপাদানগুলো কিভাবে আমরা পেয়ে থাকি, কোন কোন উৎস থেকে আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে আমাদের প্রাকৃতিক উৎস যার মধ্যে রয়েছে মাটি, বায়ু এবং পানি, আমাদের কৃত্রিম যেটাকে হচ্ছে আমাদের জৈব এবং রাসায়নিক সার। জৈব এবং রাসায়নিক সার। আশা করি তোমাদের এটি খাতায় তোলা হয়ে গেছে। এরপর আমরা আমাদের যে পরবর্তী অংশ সেখানে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা। দেখো এরপর আমরা বায়ু থেকে কি কি পুষ্টি পেয়ে থাকি। আমরা যদি বলি মাটিতে আমরা পাচ্ছি হচ্ছে
14টি। বাইরে থেকে আমরা পাচ্ছি এটি তোমার শিক্ষার্থী বন্ধুরা লিখে রাখতে পারো যে আমাদের 17টি পুষ্টি উপাদানের মধ্যে দেখো আমরা 14টি মাটি থেকে পাচ্ছি। এর মধ্যে বায়ু থেকে উদ্ভিদ গ্রহণ করবে হচ্ছে কার্বন ও অক্সিজেন, এবং পানি থেকে সে গ্রহণ করবে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও যেটি হচ্ছে পানিতে বিভিন্ন দ্রবীভূত খনিজ পদার্থ গ্রহণ করে থাকে। এছাড়াও উদ্ভিদ যেটি করে, উদ্ভিদ পানিতে এছাড়া উদ্ভিদ শিক্ষার্থী বন্ধু পানিতে বিভিন্ন রকমের খনিজ পদার্থ, অর্থাৎ আমরা পরবর্তীতে যখন আলোচনা করবো বা এর আগে যে আমি যেটি বললাম সেটা হচ্ছে যে আমাদের যে মুখ্য উপাদান রয়েছে, আমাদের যে গণ উপাদান রয়েছে, এটি মুক্ত অবস্থায় থাকে না, এটি আমরা বিভিন্ন খনিজ পদার্থ থেকে পেয়ে থাকি। তো এই খনিজ পদার্থগুলো আবার পানির মধ্যে দ্রবীভূত অথবা পানিতে মিশে যাওয়া অবস্থা থাকে। এখান থেকেও আমাদের বিভিন্ন পদার্থ, বিভিন্ন রকমের গণ্য বা পুষ্টি উপাদান উদ্ভিদ পানি থেকেও পেয়ে থাকে, অর্থাৎ পানিতে যে খনিজ পদার্থ থাকে সেখান থেকেও গ্রহণ করে থাকে। তো এটি হচ্ছে আমাদের চলে গেল আমাদের প্রাকৃতিক উৎস। এরপর আমরা চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে জৈব উৎস। এরপর চলে যাচ্ছে আমাদের কৃত্রিম উৎস। আমি এর আগেই বলেছি যে আমাদের কৃত্রিম উৎস হিসাবে আমরা পাচ্ছি হচ্ছে জৈব সার, এবং রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের কৃত্রিম উৎস। এরপর আমরা চলে যাই যে জৈব সার কোনটি, সেটি হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে জৈব সার উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলি জৈব সারে পাওয়া যায়। গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা ও আগাছা পচিয়ে জৈব সার ব্যবহার করা হয়। আর হচ্ছে রাসায়নিক সার, ইউরিয়াতে নাইট্রোজেন, টিপিএসপি মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ট্রিপল সুপার ফসফেট, এমওপি হচ্ছে পটাশিয়াম, এবং জিপসানে হচ্ছে ক্যালসিয়াম ও সালফারের প্রাধান্য থাকে। এছাড়া জিঙ্ক ও সালফার থাকে। এটিকে যদি আমরা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের বা এটি বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কৃত্রিম উৎসের মধ্যে কৃত্রিম উৎসের মধ্যে আমাদের দুটি উৎস রয়ে গেছে। একটি হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতেছি হচ্ছে জৈব সারের কথা তোমরা বলতে পারো। আরেকটি রয়েছে হচ্ছে আমাদের তো আমাদের জৈব সার, আরেকটি হচ্ছে অজৈব সার। তো জৈব সারের মধ্যে আমাদের যেটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আমরা যদি বলি, আমরা যদি উদাহরণ দিয়ে থাকি, গোবর,
কম্পোস্ট, আবর্জনা, আগাছা। তো এর মধ্যে আমাদের দেখো এটা হচ্ছে জৈব সার, অর্থাৎ আমরা যে সারগুলো এইটা আমাদের প্রকৃতি থেকে আমরা যদি কৃত্রিম উৎস, অর্থাৎ কৃত্রিম উৎসের মধ্যে হচ্ছে যে উদ্ভিদ এটি সরাসরি প্রকৃতি থেকে গ্রহণ করতে পারছে না, অর্থাৎ যদি এটি প্রকৃত পদার্থ, এটি হচ্ছে মানুষ সংগ্রহ করে যখন উদ্ভিদের বিভিন্ন অংশে দেওয়া হয়, উদ্ভিদের শিকড় যেখানে থাকে শিকড়ের গোড়ায় দেওয়া হয়, যেখান থেকে উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে বা মূলের মাধ্যমে এই উপাদানগুলো সংগ্রহ করা হয়। কিন্তু এই যে জৈব সার, এটি যে উপাদান তোমরা জানো যে গোবর, এটি হচ্ছে আমাদের একটি উপজাত পদার্থ, যেটি হচ্ছে আমাদের হচ্ছে যে মলত্যাগ করে থাকে আমাদের যে গৃহপালিত যে পানি রয়েছে, অর্থাৎ গরু ছাগল, সেখান থেকে কিন্তু আমরা এই গোবর পেয়ে থাকি। এবং কম্পোস্ট হচ্ছে যে আমাদের গাছ, আমাদের যে পড়ে যাওয়া গাছে যে লতা পাতা আছে, এই লতা পাতা তারপর গোবর এগুলোকে মিক্স করে বিভিন্ন, অথবা আমাদের রান্নাঘরের যে উচ্ছিষ্টাংশ রয়েছে, অর্থাৎ ফেলে দেওয়া যেই বিভিন্ন শাকসবজির যে চামড়া বা এই জাতীয় যেগুলো আছে, অব্যবহৃত যে অংশগুলো আছে, সেগুলোকে মিলিয়ে একসাথে মিলিয়ে হচ্ছে এই কম্পোস্ট সার তৈরি করা হয়। এবং আবর্জনা হচ্ছে তুমি বুঝতেই পারতেছো যে অংশগুলো হয়তো আমরা সাধারণত ব্যবহার করি না, সেটা আমাদের বাসার বা রান্নাঘর থেকেও ব্যবহৃত অব্যবহৃত যে অংশগুলো, সেটা আমরা আবর্জনা থাকি। এবং খড়কুটা হচ্ছে গরুর ধান খেতে সাধারণত এই খড়কুটা পাওয়া যায়, অথবা অর্থাৎ ধানের আমরা যদি বলি ধান গাছের, আমরা সেখান থেকে চাল সংগ্রহ করার পর, অর্থাৎ ধান সংগ্রহ করার পর বাকি যে অংশ সেটি হচ্ছে খড়। তো এই খড় অনেক সময় দেখা যায় যে খড়ের গাদা থেকে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই খড়কে সংগ্রহ করতে হয়। তো খড় নেওয়ার সময় যেটি হয় যে অনেক সময় কিছু খড় পড়ে যায়, তো সেটিকে খড়কুটা বলে, অথবা আমরা অনেক সময় দেখা গেছে যে গরুকে খেতে দেওয়া হয় এই খড়। তো গরু সবসময় দেখা যায় যে খাওয়ার পর কিছু খড় সে ফেলে দেয়, অর্থাৎ সব খড় সে একসাথে নিতে পারে না। তো ওইটি হচ্ছে যে খড়ের যে গরু খাবার পর বা বিভিন্ন জায়গায় জমিতে বা বাসার বিভিন্ন জায়গায় যে পড়ে আছে খড়ের অংশ, সেটিকে আমরা খড়কুটা বলতে পারি। এবং আচ্ছা, আগাছা, অর্থাৎ আগাছা তোমরা জানোই যেটি হচ্ছে যে যে অবাঞ্ছিত অংশ, অর্থাৎ যেটি আমাদের কোনো কাজে লাগে না একটি শস্য উৎপাদনের ক্ষেত্রে। দেখা যায় যে যে আমরা যদি বলি যে ধান গাছের ক্ষেত্রে, তুমি যদি ধান চাষ করো, তাহলে সেক্ষেত্রে গম কিন্তু একটি হচ্ছে গমের যদি কোনো উদ্ভিদ পাওয়া যায়, তাহলে এটি হচ্ছে আগাছা হিসাবে কাজ করে। তো এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো যেগুলো আমি বললাম যে গোবর, কম্পোস্ট, আবর্জনা, এগুলো সবই আমাদের প্রকৃত প্রদত্ত। কিন্তু এটি যখন মানুষ সংগ্রহ করে গাছের পুষ্টি উপাদানের অভাব পূরণের জন্য দেওয়া হয়, তখন এটি জৈব সারের মধ্যে পড়ে। আর অজৈব সার যেটি শিক্ষার্থী বন্ধু, সেটি হচ্ছে আমাদের রাসায়নিকভাবে আমাদের শিল্প কারখানায় তৈরি করা হয়। তো দেখো এর মধ্যে কি কি রয়েছে আমাদের রাসায়নিক সারের মধ্যে, যদি আমরা বলি হচ্ছে ইউরিয়া বলতে পারি, যেটা আমাদের অতি প্রয়োজনীয় একটি সার। এরপর আমাদের রয়েছে শিক্ষার্থী বন্ধুরা টিএসপি। টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এরপর আমাদের রয়েছে হচ্ছে এমওপি। এবং আমাদের রয়েছে জিপসাম। তো ইউরিয়া আমাদের দ্বিতীয় উৎস হিসেবে কাজ করে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে নাইট্রোজেন পাওয়ার। জমিতে যদি আমরা ইউরিয়া প্রয়োগ করি, সেখান থেকে আমরা নাইট্রোজেন যে পুষ্টি উপাদান আছে সেটি আমরা পেয়ে থাকবো বা উদ্ভিদ পেয়ে থাকে। এবং টিএসপিতে আমরা পাবো হচ্ছে মূলত ফসফরাস। এরপর আমরা যদি এমওপি দিই, এখানে মূলত পাবো হচ্ছে আমরা পটাশিয়াম। এবং জিপসামে আমরা মূলত শিক্ষার্থী বন্ধুরা পেয়ে থাকবো ক্যালসিয়াম এবং সালফার। তো এটা হচ্ছে আমরা এটি পেয়ে থাকবো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের দেখো ইউরিয়া যেটি হচ্ছে আমাদের নাইট্রোজেন উৎস হিসেবে কাজ করবে। যদি আমরা জমিতে এরকম টিএসপি দিই, সেক্ষেত্রে উদ্ভিদ এই টিএসপি সার দিলে সেখান থেকে মূলত ফসফরাস পেয়ে থাকবে। এমওপি যদি আমরা দিয়ে থাকি, আমরা সেখান থেকে পাবে হচ্ছে পটাশিয়াম। এবং জিপসাম দিলে হচ্ছে পাবে হচ্ছে ক্যালসিয়াম এবং সালফার।
এবং এই সবগুলো সার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আমাদের শিল্প কারখানাতে বিশেষ প্রক্রিয়া এগুলি তৈরি করা হয়। এবং আমরা যদি বলি যে টিএসপি, এগুলো কিন্তু আমরা যদি ইংলিশে দেখি শিক্ষার্থী বন্ধুরা, যেমন টিএসপি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এভাবে লেখা হয় যে ট্রিপল সুপার ফসফেট। এরপর রয়েছে হচ্ছে আমাদের, যদি আমরা বলি এরপরে রয়েছে আমাদের এমওপি, মিউরেট অফ পটাশ, এটা লেখা হয়। এই পটাশ মানে হচ্ছে পটাশিয়াম, এবং এই ফসফেট ট্রিপল সুপার ফসফেট মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ওই যে ফসফরাস পেয়ে থাকে। তো এবং জিপসামের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং সালফার, এবং ইউরিয়া যেটি হচ্ছে সেটি হচ্ছে নাইট্রোজেনের উৎস হিসাবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পার্ট একে এই জিনিসগুলি মূলত রয়েছে। আমরা তখন পর্যন্ত যিনি আলোচনা করলাম, আমরা আলোচনা প্রথম শুরুতেই বলেছি যে উদ্ভিদের তার স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যাবশ্যকীয় অনেকগুলো পুষ্টি উপাদান রয়েছে, যেগুলোকে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বলে, এবং এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গৌণ এবং আরেকটি হচ্ছে মুখ্য। মুখ্য যেটি হচ্ছে সেটি বেশি পরিমাণে লাগে এবং সেটির সংখ্যা হচ্ছে 9টি, এবং গণ যদি অল্প পরিমাণ লাগে তবে অবশ্যই লাগবে, সেটি হচ্ছে 8টি। এবং আমরা আমাদের তালিকাতে কোন কোন মৌলগুলো হচ্ছে মুখ্য পুষ্টি উপাদানের অন্তর্ভুক্ত এবং কোনটি হচ্ছে আমাদের গণ পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত সেটি সুন্দরভাবে তালিকা করে আমাদের এখানে দেখানো হয়েছে। এরপর আমরা আলোচনা করেছি যে আমাদের যে পুষ্টি উপাদানের যে উৎস, আমরা যে এই গণ বা মুখ্য পুষ্টি উপাদান আমরা কোত্থেকে পেতে পারি, এটি দুটি উৎস রয়েছে। একটি হচ্ছে প্রাকৃতিক, আরেকটি রয়েছে আমাদের কৃত্রিম। এবং প্রাকৃতিকের মধ্যে রয়েছে আমাদের মাটি থেকে উদ্ভিদ তার 14টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে, এবং এছাড়া বাকি 3টি সেটি হচ্ছে বায়ু এবং হচ্ছে পানি থেকে গ্রহণ করে থাকে। এবং পানির মধ্যে আরেকটি যেটি গ্রহণ করে থাকে সেটি হচ্ছে যে উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ গ্রহণ করে থাকে। আর এরপর আমাদের রয়ে গেছে কৃত্রিম উৎস। লাস্টে আমরা আলোচনা করলাম যেখানে আমরা বিভিন্ন জৈব সার এবং অজৈব সার, এটা হচ্ছে কৃত্রিম উৎসের অন্তর্ভুক্ত। তার মধ্যে হচ্ছে আমাদের রয়েছে, দেখো, জৈব সারের মধ্যে রয়েছে আমাদের গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা এবং আগাছা। আর অজৈব সারের মধ্যে রয়েছে যেটি শিল্প কারখানায় তৈরি করা হয়, ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জিপসাম। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি আমার এই আলোচনা তোমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে তোমাদের এই পার্ট 1টি বুঝতে। তুমি যদি নিয়মিতভাবে অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, কোনো প্রশ্ন আসে, অবশ্যই তোমরা ভালোভাবে উত্তর দিতে সক্ষম হবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানেই আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।